কোন জায়গায় আমি দাঁড়িয়ে আছি জাস্ট দেখুন, পুরো গোরখে খোলা নদীর উপরে দাঁড়িয়ে আছি। घर कहाँ है? नेपाल है। कहाँ से आ रहे हैं? भारेंग से। बारंग से। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হলো 9 মে 2024 আর আমি কোথায় দাঁড়িয়ে আছি? ঘন এক জঙ্গলের মধ্যে চলেছি একটা ট্রেকিং রুটে। কোথায় যাচ্ছি আর কোথা থেকেই বা এলাম, এটা কিন্তু শুরু হয়েছিল গতকাল নয়, গত পরশু সন্ধেবেলা, মানে 7ই মে 2024। চলুন সেই 7ই মে থেকে আর এই 9ই মে পর্যন্ত কি হলো সেটা একবার রিওয়াইন্ড করে দেখে নেওয়া যাক। গত 7ই মে শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত 10টা 5-এর দার্জিলিং মেল ধরে আমরা পাড়ি দিয়েছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে। শিয়ালদা থেকে একদম ঠিক সময়ে ট্রেন ছাড়া সত্ত্বেও আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছেছিলাম প্রায় 3 ঘন্টা দেরিতে, এবং এই ট্রেন লেটের ফলে আমাদের যে কি দুর্ভোগ পোহাতে হয়েছিল আমাদের গত পর্বের ভিডিওতে সেই সমস্তটাই আমরা আপনাদের সাথে শেয়ার করেছি। এনজেপি স্টেশন থেকে শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ডে এসে সেখান থেকে আমরা ধরে নিয়েছিলাম ভারেংগামী একটি শেয়ার ক্যাব। NH10 বন্ধ থাকার কারণে আমাদের তাগদা, তিনচুলে এবং জোরথাং হয়ে পৌঁছতে হয়েছিল ভারেঙে, এবং পৌঁছতে বেজেছিল রাত 11টা। আজকের গল্প শুরু হচ্ছে ভারেঙের ফেনাসা হোমস্টে থেকে। এখান থেকেই আমরা পাড়ি দেব গোরখের উদ্দেশ্যে। তাহলে চলুন শুরু করা যাক আজকের নতুন গল্প। গুড মর্নিং ফ্রম ভারেং। আজ হলো 9 মে 2024। আমরা ভারেঙে কাল রাত্রিবেলা 11টার সময় এসে চেক ইন করেছিলাম, আর আজ সকালবেলা এখান থেকে আমরা চলে যাব গোরখেতে। এখান থেকে গোরখে যাওয়ার জন্য শুধুমাত্র মানে ওয়াকিং রাস্তাই আছে, কোনো মোটরেবল রোড নেই। তো সে কারণে আমাদেরকে মোটামুটি প্রায় 3 কিলোমিটার মতন রাস্তা ট্রেক করে যেতে হবে। তো আমরা ডিসিশন নিলাম, যেহেতু আমরা ট্রেক করে পায়ে হেঁটে যাব, যে লাগেজগুলো আমাদের রয়েছে মোটামুটি যেটুকু প্রয়োজন সেটুকু লাগেজই আমরা নিয়ে যাব, বাদবাকি এখানেই রেখে যাব। কারণ ফেরার দিন আমরা যেদিন এখান থেকে ফিরবো, মানে সেটা হচ্ছে 11 তারিখ যখন আমরা ফিরবো, তো এখান থেকে আমরা গাড়ি নেব, এই হোমস্টে দাদারই গাড়ি নিয়ে যাব এখান থেকে, তখন আমরা চলে যাব। তো যাই হোক, এখন তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিই। আমরা চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে, দেখি যে কি দিয়েছে আজকে ব্রেকফাস্টে। এখানে রয়েছে গরম গরম রুটি, তার সাথে রয়েছে আলুর দম। বাহ, থ্যাংক ইউ। আজকে ওয়েদারটা খুব প্লেজেন্ট রয়েছে, খুব বেশি ঠান্ডা নেই, বেশি গরম নেই, একটু মেঘলা মেঘলা, সানি হয়নি, বাট স্টিল সুন্দর ওয়েদার। এখন মোটামুটি ওই 14-15 ডিগ্রি হবে। আর এনাদের স্পেশাল ঘি, এটা ওনারা দেন, কালকেও আপনারা দেখেছেন, ঘিটা অসাধারণ সুন্দর। আর এই যে রুটিগুলো এই রকম, একটু ময়দা মেশানো আছে মনে হচ্ছে, হ্যাঁ ময়দা দেওয়া, ইস্ট দেওয়া আছে, দেখতে বেশ ভালো। খেয়ে দেখা যাক। এখন বাজে ঠিক 11:15 আর আমরা আমাদের ভারেঙের ফেনাসা হোমস্টে থেকে পাড়ি দিচ্ছি গোরখের উদ্দেশ্যে। এখান থেকে পাথরে পর্যন্ত যে জায়গা আছে সেখানে আমাদের যে গাড়ির দাদা আছে উনি ছেড়ে দিচ্ছেন। আমাদের হেঁটেই যাওয়ার কথা ছিল, তো উনি ওই রাস্তায় যাবেন বলে বললেন চলুন আমি ছেড়ে দিই। তো খানিকটা আমরা গাড়িতে গিয়ে তারপর বাকি রাস্তাটুকু ট্রেক করে চলে যাব।
ভারেং থেকে গোর্খে যেতে চাইলে এই পাথরে পর্যন্ত মোটরেবল রোড আছে, তারপরে আর গাড়ি যায় না, আপনাদেরকে ওখান থেকে হাঁটা শুরু করতে হবে। গাড়িতে যেতে আমাদের প্রায় 7-8 মিনিট মতন সময় লাগলো, তার মধ্যেই আমরা চলে এলাম পাথরেতে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাকেই বলা হয় পাথরে, এবং এটাই মোটরেবল লাস্ট রোড। অনেকেই ওখরে থেকে এই গোর্খে একদিনের জন্য সাইট সিইংয়ে আসেন, সেক্ষেত্রেও আপনারা যদি প্রাইভেট কার বুক করে আসেন, এই জায়গায় গাড়ি রেখে দিয়ে এরপর থেকে পায়ে হেঁটেই যেতে হবে। আমার হাতের ব্যাগগুলি দেখে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, সেক্ষেত্রে বলি, আমাদের যেহেতু গোর্খেতে 2 দিন থাকার প্ল্যান রয়েছে, তাই আমরা ভারেংয়ের যে হোমস্টেতে ছিলাম অর্থাৎ ফেনাসা হোমস্টেতে আমাদের লাগেজ রেখে প্রয়োজনীয় জিনিসপত্রটুকু নিয়েই রওনা দিয়েছিলাম গোর্খের জন্য। শুরু হয়ে গেছে আমাদের ট্রেক। প্রায় 200 মিটার মতো এগিয়ে আসার পরে এই রকম একটা জায়গা পড়বে। এই যে বাঁশ দিয়ে কাঠ দিয়ে ঘেরা রয়েছে, গাছের গুঁড়ি দিয়ে একটা সিঁড়ি মতো করা রয়েছে, এইটা ক্রস করার পর দেখবেন সামনে বোল্ডারের রাস্তা। ওরা গাইড নেওয়ার জন্য জোরাজুরি করবে, বলবে ম্যান্ডেটরি, তবে আপনার যদি কনফিডেন্স থাকে একটাই রাস্তা আছে, এখান থেকে আপনারা খুব ভালোভাবেই চলে যেতে পারবেন, আলাদা করে গাইড নেওয়ার দরকার নেই, কারণ গাইড নিলে 1000 টাকা করে চার্জও তার নেবে ওনারা। তো আমরা যেমন গাইড নিইনি, নিজেরাই যাব। এইখান থেকে প্রায় 3 কিলোমিটার মতন রাস্তা ট্রেক করে পৌঁছলে আমরা চলে যাব একদম গোর্খেতে। এই রাস্তা ধরে আমরা এলাম, দেখুন বাঁশ গাছ, পাইন গাছের ঘন জঙ্গল। তবে এখানে রাস্তাটা কিন্তু খুব একটা চড়াই নয়, প্লেন টাইপেরই। এখানটা হালকা একটু চড়াই আছে, পরিবেশটা অসম্ভব সুন্দর। আমরা আমাদের এই ট্রেক শুরু করলাম সকাল ঠিক 11:15। দেখা যাক গোর্খে পৌঁছতে আমাদের ঠিক কতখানি সময় লাগে। দারুণ লাগছে, মানে এই ট্রেকটা এত অসাধারণ যে লাগবে ভাবতে পারিনি। আর সত্যি কথা বলতে, যেহেতু আমাদের প্রয়োজনীয় লাগেজটুকু নিয়ে আমরা একাই যাচ্ছি, কোনো পোর্টারও নিইনি, যদিও ওনারা বারবার বলছিলেন, তবে এখনো পর্যন্ত কিন্তু ট্রেকটা খুব ডিফিকাল্ট নয়, মোটামুটি প্লেন আর খুব অল্প অল্প চড়াই উতরাই আছে। আর মাঝে মাঝে এরকম ছোট ছোট পাহাড়ি একটা করে ঝর্ণা, পাহাড়ি একটা করে নদী রয়েছে, অপূর্ব সুন্দর। আর এখান থেকে দূরে দেখা যাচ্ছে ওটাই হলো গোর্খে গ্রাম। এই একটাই রাস্তা আছে, এই একটা রাস্তা ধরে আপনি একাই চলে যেতে পারবেন। তাহলে দেখলেন তো কিভাবে এখন আমরা ভারেং থেকে গোর্খের পথে ট্রেক করে চলেছি। দারুণ থ্রিলিং, এই অ্যাডভেঞ্চারাস এই ট্রেকটা। আমাদের ট্যুর পুরো জমে গেছে, এখন আবার হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এই ভিডিওটা কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে এমন কিছু ইনফরমেশন থাকবে ভারেং সম্পর্কে, গোর্খে সম্পর্কে, ট্রেক সম্পর্কে, যেগুলো এর আগে আপনি কোথাও পাননি। গোর্খেতে গিয়ে কোথায় থাকবেন, কি করবেন, কি দেখবেন, কিভাবে ঘুরবেন, কম খরচে থাকার উপায় সমস্তটাই বলে দেবো। তাই ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। প্রতি উইকেন্ডে, প্রতি শনিবার ঠিক বিকেল 4:30টার সময় আমাদের একটা করে নতুন ভিডিও আসে। তাই আমাদের সাথে থাকুন আর পাশে থাকুন। আর চলুন এখন দেরি না করে চলে যাই গোর্খের দিকে। বেশ খানিকটা হেঁটে আসার পর দেখবেন এরকম একদম সিমেন্টের বাঁধানো সিঁড়ি করে দেওয়া হয়েছে। এর মাঝখান থেকে একটা জলের ধারা চলে যাচ্ছে। সিঁড়ি ভেঙে উঠে উপরে শুধু চারদিকে তাকিয়ে দেখছি
রডোডেনড্রন মানে লালিগুরাসের গাছ ভরে আছে। মানে মার্চ এপ্রিল মাসে আসলে এই জায়গায় পুরো আগুন ধরে যায়, বোঝাই যাচ্ছে, মানে লালের আগুন। এখনো কিছু কিছু ফুল রয়েছে, ক্যামেরা কতটা ধরছে জানি না, তবে অনেকটাই শুকিয়ে এসছে। মার্চের লাস্ট উইক থেকে এপ্রিলের মিডল পর্যন্ত আসলে দারুণ সুন্দরভাবে এখানে রডোডেনড্রন দেখতে পারবেন। কিন্তু রডোডেনড্রনের জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে এবার আমরা চলে এসেছি ঘন পাইনের জঙ্গলে। পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে আবার আমরা এগোবো। যাওয়ার পথে দেখুন এরকম শর্টকাট রুট প্রচুর আছে, কিন্তু আমাদেরকে ড্রাইভার দাদা বারবার বলে দিয়েছিলেন এই যে বোল্ডার পেছানো রাস্তাটা রয়েছে সামনে, এই বোল্ডার দেওয়া রাস্তা ধরেই আসতে, কারণ যেহেতু আমাদের সাথে লাগেজ রয়েছে, শর্টকাট দিয়ে নামলে পা স্লিপ করে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। চলেছি ভারেং থেকে গোর্খের পথে ট্রেক করে। অনবদ্য সুন্দর এই ট্রেকিং অভিজ্ঞতা চিরকাল মনে থাকবে। সাথে রয়েছে অপূর্ব সুন্দর পাখির আওয়াজ, নদীর কলতান আর এই রকম সুন্দর ঘন জঙ্গল। এছাড়া আর কি চাই জীবনে? মন ভরে যাচ্ছে, সত্যি বিশ্বাস করুন, একবার হলেও এই ট্রেকটা করবেন। অপূর্ব 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 সুন্দর অভিজ্ঞতা। এই জায়গাটা লক্ষ্য করুন, এরকম খাড়াই খাদকে বাদিকে রেখে আমরা সাবধানে গোর্খের পথে এগিয়ে চলেছি। বেশ খানিকটা এগিয়ে এসেছি আমরা। পুরো রাস্তাতেই আমাদের সাথ দিচ্ছে পাখির ডাক আর গোর্খে খোলা নদীর আওয়াজ, যে নদী ভাগ করেছে পশ্চিমবঙ্গ এবং সিকিমকে। মানে আমরা সিকিমের রাস্তা দিয়ে এখন যাচ্ছি, যতক্ষণ ওই নদীটা পার হব ততক্ষণ আমরা সিকিমেই থাকবো। নদী পেরোলেই আমরা চলে যাব পশ্চিমবঙ্গে, মানে গোর্খে কিন্তু পশ্চিমবঙ্গে অবস্থিত। সামনে দেখুন রাস্তায় এরকম গাছ ভেঙে পড়ে রয়েছে, কোনো এক সময় ঝড় হয়েছিল, সেই ঝড়ে পড়ে গেছে গাছগুলো, সেরকম অবস্থাতেই রয়েছে এখানে। আচ্ছা, মাঝখানে এই একটা গাছ বড় একদম ভেঙে পড়ে রয়েছে, রাস্তাটা ব্লক করেছিল যে কাঠগুলো, সেটা কেটে নেওয়া হয়েছে দেখা যাচ্ছে। এখানকার স্থানীয় মানুষরা এইভাবেই প্রয়োজনীয় জিনিস বহন করে গোর্খেতে নিয়ে আসেন। চলে এসছি আমরা গোর্খে গ্রামের একদম কাছে। ওই যে পিছনে গ্রামটা দেখা যাচ্ছে, ওটাই হলো গোর্খে। কি যে অপূর্ব সুন্দর রাস্তা আর কি দারুণ যে অভিজ্ঞতা হলো, চমৎকার, মানে এ ভোলার নয়। আরও জানি না গোর্খে পর্যন্ত পৌঁছতে পৌঁছতে না জানি আরও কত সুন্দর সুন্দর অভিজ্ঞতা হবে। চলুন এইটুকু রাস্তা তাড়াতাড়ি কমপ্লিট করে আমাদের হোমস্টেতে চলে যাই। এই হলো অপূর্ব সুন্দর গোর্খে গ্রাম, আর যার নামে এই গ্রামের নাম হয়েছে ওই দেখা যায় গোর্খে খোলা নদী, যে নদী আমাদের পশ্চিমবঙ্গ এবং সিকিমকে ভাগ করে দিয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি সিকিমের দিকে আর চলে যাব পশ্চিমবঙ্গের দিকে। এখানে দেখুন, সাম্প্রতিককালে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ধসের কারণে ভূমিরূপের অবস্থা এমনই হয়েছে, এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়াটাও একটা সাংঘাতিক অভিজ্ঞতা। আগামী দিনে যারা ফালুট থেকে গোর্খে রামমাম শ্রীখোলা হয়ে নামতে চাইছেন, তারা ওই পথে না গিয়ে গোর্খে থেকে ভারেঙের পথ ধরলে মাত্র 3 কিলোমিটার হাঁটলেই আপনি পৌঁছে যাবেন ভারেঙে, এবং সেখান থেকেই পেয়ে যাবেন এনজিপির শেয়ার গাড়ি মাত্র 600 টাকার বিনিময়ে। সেক্ষেত্রে আপনাদের সময় এবং অর্থ দুই বাঁচবে। শেয়ার গাড়ির ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এই দেখুন চলে এসছি আমরা এদিকে ফ্ল্যাট জায়গায়, আর কিছুটা গেলেই একদম গ্রামের ভিতরে আমরা প্রবেশ করে যেতে পারবো। घर कहाँ है? नेपाल है। कहाँ से आ रहे हैं? भारेंग से? भारेंग से गोर्खे तक ही जाएंगे या गोर्खे तक? गोर्खे तक। सभी का घर यहाँ पर ही है? এতখানি পথ পায়ে হেঁটে পেরিয়ে আসার পর যা চাক্ষুষ করলাম
তা আজীবন মনে থাকবে। গোর্খে যেন সত্যি ঈশ্বরের হাতের নিখুঁত তুলিতে আঁকা এক অপূর্ব সুন্দর চিত্রপট। এবার আমরা পার করব সেই বিখ্যাত গোর্খে খোলা নদী, যে নদী ভাগ করেছে পশ্চিমবঙ্গ আর সিকিমকে, যেটা বারবার বলছিলাম। এর ওপর থেকে এরকম কাঠের একটা ব্রিজ করে দেওয়া রয়েছে, তার মানে এখান থেকে হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, বুঝতেই পারছেন। এই ব্রিজটাতে এখন উঠবো। একদম নিচে দিয়ে নদী প্রবাহিত হচ্ছে, আর ওর ওপর দিয়ে সাবধানে চলে যেতে হবে আপনাকে পশ্চিমবঙ্গের দিকে। ওয়াও, অসাধারণ অনুভূতি, দুর্দান্ত অভিজ্ঞতা। ব্রিজের ওপর থেকে দুপাশে যা ভিউ না, চরম লাগছে। এই সাইডটা যেরকম সুন্দর, এই দিকটাও সেরকম সুন্দর। চলে এসছি আমরা আমাদের গোর্খের হোমস্টেতে। শুধু দেখুন যে কোন জায়গায় আমরা আছি। এই হোমস্টের নাম কি আর রুম কেমন সেটা তো আমি দেখাচ্ছি, তার আগে হোমস্টের ব্যালকনি থেকে চারপাশটা একবার দেখিয়ে নিই। এই হলো চারদিক, এই রাস্তা দিয়ে এসছি আমরা। আর এই হলো আমার রুম নাম্বার 4। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ আছে, কিন্তু ওইদিকের জানলাটা একটু সমস্যা থাকায় এক্ষুনি দেখাতে পাচ্ছি না। 4 বেডেড রুম এটা। এদিকে একটা 2 বেডরুম, মানে 2 বেডেড বিছানা দেওয়া, এদিকে একটা 2 বেড আছে। এখানে কম্বল বালিশ সবই দেওয়া রয়েছে, একদম বেসিক যেটুকু দরকার সেটুকুই। সামনে একটা টেবিল দেওয়া রয়েছে, দুটো বিছানার মাঝখানে। আর এইখানে হচ্ছে বাথরুম, মানে ঘরের ভিউ আটকে গেছে তো কি হয়েছে, বাথরুম থেকে যে এরকম অসম্ভব সুন্দর ভিউ হতে পারে সেটা আপনারা দেখুন একবার জাস্ট। এই যে কোমোড রয়েছে, আর এই জানলা দিয়ে দেখুন গোর্খে খোলা নদীটাকেও পরিষ্কার দেখা যাচ্ছে এখান থেকে। বাথরুমে গিজারও রয়েছে, গিজার তো এখানে লাগবেই কারণ বেশ ঠান্ডা, আর এখন খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে যেহেতু মেঘটা কেটে গেছে, সূর্য উঠেছে। ফ্লোর বেশ সুন্দর বাথরুমের। এই হোমস্টেটার নাম হচ্ছে প্যারাডাইস হোমস্টে, ট্রুলি প্যারাডাইস, তাই না? আর এই রুম ট্যারিফ হচ্ছে, যদি আপনারা চারজনই থাকেন সেক্ষেত্রে হয়তো একটু কম হবে, 800 টাকা থেকে 1000 টাকার মধ্যে চলে আসবে। আর যদি 2 জন বা 3 জন থাকেন সেক্ষেত্রে 1200 থেকে 1500-র মধ্যে চলে আসবে। এখন বাজে ঠিক দুপুর 2:30, আর আমরা বসে গেছি প্যারাডাইস হোমস্টে ডাইনিং হলে আজকে আমাদের লাঞ্চ সারবার জন্য। ও হ্যাঁ, আমাদের এই রাস্তাটা ট্রেক করে আসতে মোটামুটি ওই ঘন্টা 1.5 মতো সময় লেগেছে। তার মধ্যে আমরা প্রচুর ছবি তুলেছি, প্রচুর রিলস বানিয়েছি, সবকিছু করে ধীরে সুস্থে হেঁটে হেঁটে আসতে এইটুকুই সময় লেগেছে। মোটামুটি 3 কিলোমিটার মতন রাস্তা। লাঞ্চে আজকে কি আছে একটু দেখি। দারুণ সুন্দর ভাতটা। আমি বলে দিয়েছিলাম যে একদম অর্গ্যানিক ওনারা যে খাবার খান ওই রকমই খাবার বানাতে আমাদের জন্য। ভাতটা থেকে অসম্ভব সুন্দর একটা গন্ধ আসছে, খুব সুন্দর। বেশ খিদেও পেয়েছে। আচ্ছা, আমরা ঘরে ঢোকার পরে, চেক ইন করার পরে কিন্তু আমাদেরকে চাও দেওয়া হয়েছে, চাটাও খুব ভালো ছিল। এখানে আছে শাক, এটা কি শাক দিদি? রাই শাক। এখানে রাই শাক আছে, এখানে আলু ভাজা আছে, এখানে ডাল আছে, আসুন না, আর এখানে পেঁয়াজ দিয়ে ডাল, আর এখানে ডিমের কারি। বাহ, দারুণ সুন্দর ব্যবস্থা। এই রাই শাকটা আমার ভীষণ পছন্দের একটা জিনিস, আর এনারা বানান এত সুন্দর করে।
অমৃতের মতো লাগে। একসাথেই আগে একটু ভাত খাই। অপূর্ব। এরকম একটা জায়গায় বসে এরকম খাবার মানে স্বর্গের থেকে কম কিছু নয়। দারুণ দারুণ অভিজ্ঞতা। একদম দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন এই গোরখেতে, 2 দিন কাটিয়ে যান, দারুণ লাগবে। আর সমস্ত খাবার নিজের হাতে বানিয়েছেন দিদি। দিদি আপনার নাম বাতাইয়ে? চন্দ্রকলা। চন্দ্রকলা, বাহ দারুণ নাম। চন্দ্রকলা দিদি নিজে হাতে সবটা বানিয়েছেন। থ্যাংক ইউ দিদি, বহুত আচ্ছা হুয়া। এই হোমস্টে আপনারা যেটা জানেন যে প্যারাডাইজ হোমস্টে, ইনি কিন্তু মালিক, মানে ওনার হাজবেন্ড ফুলবাজির সাথে আমাদের কথা হয়েছিল এবং ফুলবাজির ওয়াইফই উনি, এবং উনি কিন্তু গেস্টদের জন্য নিজের হাতেই খাবার দাবার বানান। অথেন্টিক হোমস্টে বলতে যেটা বোঝায় এটা কিন্তু একেবারেই তাই। এখন বাজে ঠিক বিকেল 3:15। খাওয়া দাওয়ার পরে আমরা এবার বেরিয়ে পড়েছি গোরখে গ্রামকে ঘুরে দেখতে। পায়ে পায়ে পুরো গোরখেকে ঘুরে দেখে এখানেই আমাদের আজকে সন্ধে নামবে। পুরো অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই গোরখে কিন্তু ফালুট ট্রেকের বেস ক্যাম্প হিসাবেই ব্যবহৃত হয়। ফালুট টপের দূরত্ব এই গোরখে গ্রাম থেকে মাত্র 15 কিলোমিটার। আমরা এখন যাচ্ছি গোরখে খোলা নদীর দিকে। যাওয়ার পথে দেখুন রাস্তার দুপাশে এই রকমভাবে আলুর ক্ষেত করা রয়েছে, যেখানে আলুর চাষ হচ্ছে এবং এই অর্গ্যানিক খাবারগুলোই কিন্তু ওনারা খান। আমরাও লাঞ্চে আজকে খেয়েছি একদম এখানকার ক্ষেতের চাষের আলু। কোন জায়গায় আমি দাঁড়িয়ে আছি জাস্ট দেখুন, পুরো গোরখে খোলা নদীর উপরে দাঁড়িয়ে আছি। দারুণ সুন্দর এই জায়গাটায় এসে সত্যি মনে হচ্ছে ঈশ্বর নিজের হাতে রং তুলি দিয়ে পুরো এই জায়গাটাকে সাজিয়ে দিয়েছেন। প্রকৃতি তার রূপ ঢেলে দিয়েছে এই জায়গায়। অবশ্যই একবার এই গোরখেতে আসুন, এর সৌন্দর্য উপভোগ করুন। একদম আলাদাই সব কিছুর থেকে, নৈসর্গিক সৌন্দর্য যাকে বলে। আমাদের ঋষিখোলার ভিডিও আপনারা দেখেছিলেন, সেখানে ছিল ঋষিখোলা নদী আর তার পাশটা খানিকটা এ ধরনের ছিল। সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিলাম। সেটাও যেমন ছিল ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডার, এটাও কিন্তু ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডার। দুটো জায়গার ভাইব অন্যরকম হলেও এই জায়গাটার ভূপ্রকৃতি কিছুটা আমার মনে হচ্ছে ঋষিখোলার সাথে সামঞ্জস্য রয়েছে। আর এইখানে এই যে কাঠের ব্রিজটা করে দেওয়া রয়েছে, এই ব্রিজটা দিয়ে কিন্তু পাশে আরেকটা ভীষণ সুন্দর গ্রাম আছে, সেই গ্রামের দিকে চলে যাওয়া যায়। সেই গ্রামের নাম হলো সামানডেন। সামানডেনের ভিডিও কিন্তু আসবে পরের পর্বে। সামানডেন সম্পর্কে যাবতীয় তথ্য থাকবে সেই ভিডিওতে, সেই ভিডিওটা দেখতে ভুলবেন না। আর এখন আমরা জাস্ট এই ব্রিজটা ক্রস করে একটু ওপারটা রেকি করে আসি, চলুন। ভীষণ থ্রিলিং, বাপরে উঁচু কাঠের ব্রিজ। হাঁটতে হাঁটতে চলে এসেছি গোরখের একদম শেষ প্রান্তে। এখানে রয়েছে সুন্দর একটা বসবার জায়গা, আর এখান থেকেই দেখা যাচ্ছে ওই যে আমাদের প্যারাডাইজ হোমস্টে, যে লাল রঙের হোমস্টেটা আছে ওইটা হলো প্যারাডাইজ হোমস্টে। ওখান থেকে খোলার ওপর থেকে, গোরখে খোলার ওপর থেকে ব্রিজ পেরিয়ে আমরা এদিকে চলে এলাম। এই যে রাস্তা, এটা দিয়েই আমরা আগামীকাল, মানে আমাদের পরের পর্বের ভিডিওতে আপনারা দেখবেন, আমরা চলে যাব সামানডেনে। সেই সামানডেনের ভিডিও এক্সক্লুসিভলি আসবে পরের পর্বে। এক ঝলকে দেখে নিন সামানডেনে যাওয়ার রাস্তা। গোরখে থেকে সামানডেনের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। আপনার হাতে যদি সময় কম থাকে তাহলে একদিনেও ঘুরে আসতে পারেন 2 কিলোমিটার দূরে অবস্থিত অপূর্ব সুন্দর সামানডেন গ্রাম থেকে। কি কেমন লাগছে? দারুণ না?
সবেমাত্র গোর্খের একটা দিক দেখা সম্পূর্ণ হলো। এবার আমরা আপনাদেরকে গোর্খের আরেকটা দিক পুরোপুরি দেখাবো। ভারেং থেকে এই অবধি আসার সময় যে রাস্তাটা ছিল আর এখানে এসে মানে গোর্খেতে এসে চারিদিকে প্রচুর হয়ে আছে এই যে স্ট্রবেরি, রাস্তার পাশে ভরে ভরে হয়ে আছে। যদিও আমি খাইনি, তবে আমার ক্যামেরাম্যান কিন্তু প্রচুর খেয়েছে, মানে খিদে পেলেই বলছে যে একটু ফল খেয়ে নি, তুলে তুলে খেয়ে নিচ্ছে, খেয়ে পেটু খারাপ করেনি। এসব থেকে মানে রাস্তায় আসার থেকে চলার পর থেকে খাওয়া শুরু হয়েছে। আমি এখনো পর্যন্ত খাইনি, এখন একটা খেয়ে টেস্ট করবো আপনাদের সামনে। দারুণ খেতে, টক টক, খুব সুন্দর। বিট নুন থাকলে জমে যেত, আমার ব্যাগে ছিল। আপনাদেরকে দেখাই কিরকম ভাবে হয়ে আছে, দেখুন জাস্ট এইখানটা দেখো, এই দেখুন এইরকম হয়ে আছে, পুরো পুরো রাস্তায় এরকম ভরে ভরে রয়েছে। এইখানে দেখুন কি অবস্থা, দেখুন আমরা কত দাম দিয়ে স্ট্রবেরি কিনে কিনে খাই, আর এখানে পড়ে রয়েছে চারিদিকে, কেউ ফিরেও তাকাচ্ছে না। আমরা ছিলাম একদম ওই দিকে যেখানে আমরা বসেছিলাম কিছুক্ষণ আগে, আপনাদেরকে দেখিয়েছি। ওইখান থেকে গোর্খে খোলা পেরিয়ে এখন আমরা ওপরের দিকে উঠছি, কারণ এখানে একদম মাথায় রয়েছে একটা গোর্খের ওয়াচ টাওয়ার। সেই ওয়াচ টাওয়ারেই যাওয়ার ইচ্ছা আছে। বেশ খাড়াই এই রাস্তাটা, দেখা যাক উঠতে পারি কিনা পুরোটা। এতখানি রাস্তা আমরা উঠে এসেছি, প্রায় 20-25 মিনিট হাঁটছি। এখনও বেশ কিছুটা উঠতে হবে ওয়াচ টাওয়ার অবধি যেতে গেলে। দেখা যাক যেতে পারি কিনা। এখন বাজে 4:30। এই রাস্তাটা কিন্তু প্রচণ্ড খাড়াই, আর এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এই রাস্তায় কিন্তু সোজা চলে যাচ্ছে ফালুটের দিকে। মানে এখান থেকে 15 কিলোমিটার রাস্তা দিয়ে গেলে আপনারা ফালুট পৌঁছতে পারবেন। তবে বেশিরভাগ মানুষ যেটা করেন, সান্দাকফু থেকে ফালুট হয়ে এই রাস্তা ধরে ফেরেন, কারণ অনেকটা মানে ডাউন নামতে হবে, মানে উতরাইতে নেমে যেতে হবে। তবে যাওয়ার পথে যদি আপনারা এই রাস্তাটা বাছেন তাহলে কিন্তু বেশ কষ্ট হবে, কারণ প্রচণ্ড উঁচু, উতরাই আছে রাস্তাটা। আর ওই যে ওয়াচ টাওয়ার, ওই অবধি যেতে হবে এখনো। আমরা কি যেতে পারবো? আমরা প্রায় চলে এসেছি। এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এটা থেকে এই বাঁ হাতে যে রাস্তাটা চলে যাচ্ছে ওইদিকে, এইটা দিয়ে ফালুট চলে যাওয়া যাবে। এখন তো আর আমরা ফালুট যাচ্ছি না, আমরা যাচ্ছি ওয়াচ টাওয়ারে, সেজন্য এখান থেকে আমরা ডান দিকে বেঁকে যাব। মারাত্মক উতরাই ছিল, বাবারে বাবা। উফ, আলটিমেটলি যে আসতে পেরেছি। 5 মিনিট লাগলো যে জায়গাটা দেখালাম ওখান থেকে আর এই অবধি আসতে। চলে এসছি, পেরেছি ওয়াচ টাওয়ার পর্যন্ত আসতে। অসাধারণ বাবা, ওয়াও, গোর্খের বার্ডস আই ভিউ অসাধারণ। আপনাদেরকে বলেছিলাম পুরো গোর্খে ঘুরিয়ে দেখাবো, এখনো পর্যন্ত আপনারা গোর্খের এই ভিউ দেখেননি, আমি এইটুকু বলতে পারি। দেখুন, এই হলো গোর্খের বার্ডস আই ভিউ। এই রাস্তা অতিক্রম করে এই অবধি এসে এই ভিউ দেখার যে আনন্দ, এটা কখনোই অন্যের চোখ দিয়ে দেখে বলে বোঝানো সম্ভব নয়, এটা নিজেকে করতে হবে। এটা পুরোপুরি উপলব্ধি করার বিষয়। মানে লাস্ট যখন আর 100-200 মিটার বাকি, যখন আপনার মনে হবে যে না আর পারছি না, আর হবে না, সেই সময়ই জোর করে চলতে হবে। তাহলে আপনি যে আনন্দটা, যে সাফল্যটা, যে অনুভূতিটা উপলব্ধি করতে পারবেন,
আপনার সারা জীবনের অ্যাসেট। এটাই সত্যিকারের সাকসেস। অসাধারণ অসাধারণ লাগছে। আর এখন দেখুন মে মাস, এখন এই রকম ভিউ। আর যদি আপনি মার্চ এপ্রিলে আসেন, দেখুন পাশে রোডোডেনড্রন ভর্তি, কিছু ফুল এখনও ফুটে রয়েছে, বেশিরভাগটাই শুকিয়ে গেছে। তখন কি হবে ভাবতে পারছেন? এই সমস্ত জায়গার বিউটি তো এক একটা সিজনে এক এক রকম। আমি এখন দাঁড়িয়ে আছি দ্য গর্জিয়াস ভিলেজ অফ ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গের সব থেকে সুন্দরী গ্রাম। কেন সব থেকে সুন্দরী সেটা এখন বুঝতে পারছি। সমুদ্র পৃষ্ঠ থেকে ৭৭০০ ফুট উচ্চতায় অবস্থিত এই অপূর্ব সুন্দর পাহাড়ি জনপদ গোর্খের অপার সৌন্দর্য সেদিন দু চোখ ভরে দেখেছিলাম, যা মনে থেকে যাবে আজীবন। শেষ করব মানে ভেবেও এই ভিডিও শেষ করতে পারছি না। গোর্খে এত অপূর্ব, এত সুন্দর, গর্জিয়াস ট্রুলি। পুরো আকাশটা এই সময় লাল হয়ে গেছে। এখন বাজে 6:10, সারা আকাশে পুরো রঙের খেলা শুরু হয়েছে। কি ভাষায় যে প্রকাশ করব এই সৌন্দর্য, এই বিস্তার, এই ব্যাপ্তি আমি ভাবতে পারছি না। এবার আসি এই চারিদিক থেকে মোটরেবল রাস্তার থেকে বিচ্ছিন্ন গোর্খে জনপদের মানুষদের জীবিকা সম্পর্কে। কৃষি কাজের পাশাপাশি এখানকার মানুষদের প্রধান জীবিকা হলো গবাদি পশু পালন। তার মধ্যে প্রধান হলো গরু এবং ঘোড়া। গরুর দুধের ঘরে পাতা ঘিয়ের অমৃতের মতো স্বাদ আগেই বলেছি। আর এই ঘোড়াগুলিকে ব্যবহার করা হয় বিশেষত পণ্য পরিবহনের জন্য। গ্রাম ঘুরতে ঘুরতে আরও একটি নতুন জিনিস আমাদের চোখে পড়ল। এটি এখানকার একটি স্থানীয় পানীয়, যার নাম হলো তোংবা, যা তৈরি করা হয় মিলেট থেকে। এর সম্পর্কে এনাদের মুখ থেকেই চলুন শুনে নিই। ऑर्गेनिक है ये, इसमें कुछ ऐसी नहीं होता है ना, इसलिए ये घर में बनता है। ये अच्छा होता है हेल्थ के लिए। जिसको ये पकाना पड़ेगा, छोटे ये से गर्म पानी से उबालना पड़ेगा। इसको 5 बार 3 बार धोना पड़ेगा। इसको छांगी बोलता है, तोंगा भी बोलता है। এটি আসলে একটি নেশা করার পানীয়। প্রবল ঠান্ডার হাত থেকে বাঁচতে এই পানীয়টির বিক্রিও কিন্তু এখানে বেশ জনপ্রিয়। ये पानी गर्म पानी ना, ये गर्म पानी डालना पड़ेगा। इधर देखिए, ये इसको डालना पड़ेगा पानी ना, 1 घंटा 80 सेकंड में भिगाना पड़ेगा इसको। ये करके थोड़ा नशा मिलेगा, ज़्यादा नशा मिलेगा। ये आज खाएगा तो अच्छा होता है पेट में भी, कुछ प्रॉब्लम नहीं है इसका। ये भात का काम करता है ना, नाश्ता का काम ये करता है। इधर लोग जो बैठा ना इधर ये खाता है, धान में काम करता है ना, ये खाता है। ये पेट पर नहीं है लेकिन इसको और एक और मिलेगा, ये भात जैसा है। পর্যটকদের আধিক্যের জন্য এখানে বসবাসকারী মোট 30টি পরিবারের বেশিরভাগ পরিবারেই এই হোমস্টে জীবিকাটি বেশ বিকাশ লাভ করেছে। গোর্খেতে আসলে এখানকার সদা হাস্যময় সহজ সরল মানুষগুলোর সাথে সময় কাটাতে কিন্তু একদম ভুলবেন না। রাত 9টা বাজে, আমরা চলে এসেছি প্যারাডাইজ হোমস্টে ডিনার টেবিলে। ডিনারে আমি বলেছিলাম কোনো রকম সবজি টবজি ডাল ঠাল আর না করতে, তার কারণ এমনিতেই দুপুরবেলা তো খেয়েছি, আর রাত্রে যে চিকেন হচ্ছে চিকেনটাই মেনলি খাবো। ডাল সবজি খেলে আর চিকেন অবধি যাওয়ার অবস্থা থাকে না, পেট ভরে যায়। আর একটা জিনিস যেটা আমি রাখতে বলেছিলাম সেটা হচ্ছে এখানকার এক্সক্লুসিভ। আপনারা এখানে আসলে অবশ্যই ট্রাই করবেন এবং আমার কথা মিলিয়ে নেবেন। যত রকম ঘি আপনারা খেয়েছেন বাজারে, আমাদের যত রকম কোম্পানির ঘি পাওয়া যায় সমস্ত ভুলে যাবেন। এনাদের এই ঘরে নিজেদের তৈরি করা এই ঘিটা একবার টেস্ট করবেন। কি যে অমৃতের মতো স্বাদ, কি বলবো। আমি বলেছিলাম শুধু এই ঘি আর চিকেন, আর কিছু না করতে। তাও দিদি এখানে একরকম একটু আলু ভাজা করেছেন, ওনাদের নিজেদের চাষ করা ঘরের আলু। এখানে পাঁপড় শিখে দিয়েছেন, পেঁয়াজ দিয়েছেন। তো এই দিয়ে খাওয়া শুরু করি।
ঘিটা দিয়ে স্টার্ট করব। আর সত্যি কথা বলতে ভাতটা এত সুন্দর, অনেক হোমস্টেতেই ভাত খাই, তরকারি খাই, কিন্তু এখানে চালের কোয়ালিটিটা অসম্ভব সুন্দর, খুব ভালো হয়েছে। এই ঘিয়ের সাথে ভাতটা মাখলে যে স্মেলটা আসছে না, অসাধারণ, অমৃতপূর্ণ। এই ছিল গোরখেতে আমাদের প্রথম দিনের গল্প। এবার চলুন এক নজরে দেখে নেওয়া যাক গোরখে গ্রামের সমস্ত বিবরণ। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমাদের একটা করে নতুন ভিডিও আসে, শুধুমাত্র সম্পিতানু ব্লগস অনলি অন ইউটিউব। তাই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সাথে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড বাই বাই।